দুর্গাপুজো অনুষ্ঠান চৌধুরী বাড়ি। আজ থেকে প্রায় 200 বছর আগে রাজা ভূপেন্দ্র চৌধুরী মায়ের স্বপ্নাদেশ পান এবং তার আমল থেকে এই পুজোর প্রচলন শুরু হয়। রাজার আমল শেষ হলেও রাজার বংশধরেরা এখনো এই পুজো ধরে রেখেছেন। সবাই বাইরে থাকলেও মহালয়ের দিন থেকে সকলেই এই রাজবাড়িতে উপস্থিত থাকেন। ষষ্ঠীর দিন থেকে সকলের দর্শনের উদ্দেশ্যে এই রাজবাড়ির পুজো প্রাঙ্গণ খুলে দেওয়া হয়। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই রাজবাড়ির পুজো দেখতে আসেন। এখনো বেশ জাঁকজমক করে এই রাজবাড়ির আয়োজন করা হয়। প্রায় 1000 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রত্যেক দিনই থাকে। তবে এবারের পুজো অন্যরকম। অন্যরকম কথাটা বললাম কারণ এবারের পুজোতে দীর্ঘ 12 বছর পর নিরু আসছে। নিরু অর্থাৎ নিরুপমা এই রাজ পরিবারের ছোট কন্যা। অভয় চৌধুরী এবং অজয় চৌধুরী দুই ভাই। অজয় চৌধুরীর এক কন্যা অনুপমা, কিন্তু আজ সে আর নেই। অভয় চৌধুরীর দুই পুত্র কৃষ্ণ ও অরবিন্দ এবং এক কন্যা নিরুপমা। ভালোবেসে ওকে সবাই নিরু বলেই ডাকে। বিয়ের পর থেকে দুর্গাপুজোয় নিরুর আর বাপের বাড়ি আসা হয়নি বললে ভুল হবে। নিরু নিজেও আসতে চায়নি। কিন্তু কেন? কি এমন কারণ আছে যার জন্য নিরু নিজের বাড়ির পুজোতে আসতে চায়নি? আজ সেই গল্পই আপনাদের শোনাবো। নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। গল্পের ছলে আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের নিবেদন বিজয়া দশমী। কলমে কোয়েল নায়ক মাঝি, সম্পাদনা ও আবহ সৃষ্টিকার অপূর্ব মাঝি। আজ মহাষষ্ঠীর দিনে রাজবাড়িতে আলাদা এক আনন্দের জোয়ার। দীর্ঘ 12 বছর পর নিরু পুজোয় বাপের বাড়ি আসছে। পরিবারের সকলেই প্রতীক্ষায়। বহু বছর পর সে বাড়ির দুর্গাপুজো দেখবে। গিন্নিমা, ও গিন্নিমা, নিরু দিদিমণি চলে এসেছে। নিরুমা চলে এসেছে। এরপর উমা দেবী তাড়াতাড়ি করে নিচে নেমে এসে দেখে অনির্বাণ, নিরু আর তাদের একমাত্র কন্যা অনন্যা গাড়ি থেকে নামছে। তিনি অনির্বাণকে বলেন, এসো বাবা, ভেতরে এসো। আরো কিছুদিন আগে থেকে এলে ভালো হতো। নিরু বলল, এত বছর পর বাড়ির পুজো দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। আচ্ছা, বাবা কোথায়? ওনাকে তো দেখছি না। তোর বাবা বাজারে গেছেন। বাড়ির পুজো, এত আয়োজন, তোর বাবাকে তো একা হাতেই সবকিছু সামলাতে হয়। বাবাকে একা হাতে কেন সামলাতে হবে? কাকাবাবু আর দাদারাও তো আছেন। তোর দাদারা বাকি কাজে ব্যস্ত আছে। আর কাকাবাবু অনুপমার মৃত্যুর আঘাত সহ্য করতে না পেরে তার কয়েক মাস পরেই মারা যান। ইতিমধ্যেই পিছন থেকে কেউ বলে উঠল, নিরুমা, কখন এলি? এই তো বাবা, এখনই এসেছি। এত বছর পর এলি, এবার অন্তত ভাইফোঁটার পর যাবি কিন্তু। না বাবা, দশমীর পরের দিনই আমাদের আবার ফিরে যেতে হবে। নিরুর ঠাকুমা এসে জিজ্ঞাসা করেন, দিদিভাই কেমন আছো? উত্তরে জানাই, ভালো আছি ঠাম্মি। রিয়া, ওদের জন্য জল খাবারের ব্যবস্থা করে দে। উত্তরে বলে, আমি ওনাদের জল খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আসুন দাদাবাবু, আসুন দিদিমণি। থালা ভর্তি লুচি, আলুর দম, মটর পনির, ছোলার ডাল, তার সাথে রকমারি মিষ্টি। এত খাবার দেখে অনির্বাণ বলল, না না, একসাথে এত খাবার খেতে পারবো না। তা বললে কি হয় বাবা? এত বছর পর এসেছো, এইটুকু খাবার তো খেতেই হবে। না মা, আমি এত খাবার খাই না। আচ্ছা বাবা, তুমি যতটা পারবে ততটা খাবে। বৌমা, ওকে বেশি জোর করো না। এরপর জল খাবার খাওয়া শেষ হলে
উমা দেবী বলেন, তোমরা এবার একটু বিশ্রাম নাও, এতটা পথ অতিক্রম করে এসেছো। নিরুপমা বলে, না মা, আগে যার জন্য এতদূর আসা তার দর্শন করি, তারপর না হয় বিশ্রাম নেওয়া যাবে। এরপর তারা মায়ের দর্শন করে রাজবাড়িটা ঘুরে দেখতে শুরু করে। হঠাৎ নীলুর এক জায়গায় চোখ পড়ে, এক বন্ধ দরজায়। দরজার ভেতর থেকে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। ঠিক স্পষ্টভাবে শোনা না গেলেও দরজার সামনে যেতেই ফিসফিসানির শব্দটা বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে পিছন থেকে হাতের স্পর্শে নীলু চমকে ওঠে। অনির্বাণ বলল, নীলু চলো, পরে আবার এসব ঘুরে দেখবে, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। এরপর তারা বিশ্রাম নেওয়ার জন্য বেডরুমে চলে যায়। শঙ্খের আওয়াজে নীলুর ঘুম ভাঙে এবং পাশে হাত দিয়ে দেখে অনন্যা নেই। তখনও অনির্বাণ অঘোরে ঘুমাচ্ছে। নীলু অনির্বাণকে না ডেকে নিজেই উঠে যায় দরজার বাইরে। এদিক ওদিক দেখতে দেখতে সে নিচের দিকে এসে তার মাকে জিজ্ঞাসা করে, মা, অনন্যাকে কি তুমি কোথাও দেখেছো? উত্তরে জানায়, কই না তো, ও তো তোদের সাথেই ছিল। নিরুপমা একটু চিন্তিত হয়ে বলে, না, ও তো বেডরুমে নেই, ও তো এখানে কিছু চেনেও না, তবে কোথায় গেল? উমা দেবী বলেন, তবে হয়তো পুজো মণ্ডপের ওখানে আছে, চল দেখে আসি। মণ্ডপের ওখানে অনন্যাকে না দেখে নীরুর চিন্তা আরো বাড়তে থাকে। নীরু বলে, মা, ও তো এখানেও নেই, তবে কোথায় গেল? হঠাৎ উমা দেবীর চোখ উত্তর দিকে খোলা ছাদের উপর পড়ে। তিনি ছাদের দিকে আঙুল তুলে বলেন, ওই তো দিদি ভাই। অনন্যা যেন কারোর সাথে ওখানে কথা বলছে, কিন্তু চিন্তার বিষয় হলো ওখানে অনন্যা ছাড়া তো কাউকে আর দেখা যাচ্ছে না। তবে কার সাথে ও কথা বলছে? ওরা দেরি না করে শীঘ্রই ছাদে পৌঁছায়। সেখানে দেখে অনন্যা একাই দাঁড়িয়ে আছে। নীরু জিজ্ঞাসা করে, অনন্যা, তুই এখানে একা কি করছিস? উত্তরে বলে, আমি তো এখানে মাসির সাথে কথা বলছিলাম। মাসি? হ্যাঁ, মাসি, তোমরা আসার আগেই তো চলে গেল। একটু আগেই রিয়াকে ওপর থেকে নামতে দেখেছিল, তাই মনে মনে ভাবলো রিয়ার সাথে বোধহয় কথা বলছিল। চলো দিদিভাই, নিচে চলো। এরপর সবাই নিচে চলে আসে। রাতের খাওয়া দাওয়া সেরে সকলেই তাড়াতাড়ি শুয়ে পড়ে, কারণ পরের দিন সকালে আবার দোলা আনতে যেতে হবে। সময় ঠিক তখন মধ্যরাত্রি, চারিদিক নিস্তব্ধ। চাঁদটা মেঘের মধ্যে লেপে চুরে চলছে। বাতাসের হালকা ছোঁয়ায় গাছের পাতাগুলো একবার করে নেড়ে চড়ে উঠছে। অস্পষ্ট এক শব্দ নীলুর কানে ভেসে আসে, পরক্ষণে নীলুর চোখ খুলতে ঠান্ডা শীতল বাতাস খোলা জানালা হয়ে ঘরের মধ্যে প্রবেশ করে নীলুকে স্পর্শ করে। আর তার সাথে পায় খুব চেনা গন্ধ। সারা রাত তার আর ঘুম এলো না। সকালবেলায় বাড়ির পুজোর জোগাড়ে সকলেই ব্যস্ত। সকাল থেকে পুরো দিনটা পুজোর ব্যস্ততার মধ্যেই কেটে গেল, তাই রাতের ঘটনার কাউকেই বলা হয়নি। এদিকে সারাদিন সে অনন্যাকে দেখতে পায়নি, সে বিষয়ে তার খেয়ালই নেই।
রাত্রিবেলায় পুজো শেষে তার মনে পড়ে অনন্যার কথা। বেশ কিছুক্ষণ খোঁজার পর বাড়ির উত্তর দিকে এক রুমের দরজার ভিতর থেকে অনন্যার কথা শুনতে পাওয়া যায়। এটা সেই বন্ধ দরজা যেখান থেকে কাল সে অস্পষ্ট কথা শুনতে পেয়েছিল। রুমের ভেতরে প্রবেশ করে দেখে অনেকদিন ধরে এই রুমটা পরিষ্কার করা হয়নি। মাকড়সার জালে ঘর আনাচে কানাচে ভরে আছে। নীরু একটু রেগেই অনন্যাকে বলে, তুই এই ঘরে কি করছিস? আর এই ঘরে কার সাথেই বা কথা বলছিস? এখানে তো কেউ নেই। মাসি আছে তো, তুমি দেখতে পাচ্ছ না? আমার পাশেই বসে আছে। কিন্তু নীরু কাউকে দেখতে না পেয়ে ভয়ে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু হয়। ঘাম মুছে অনন্যার হাত ধরে রুম থেকে বাইরে নিয়ে এসে রুমের দরজা বন্ধ করে দেয় এবং অনন্যাকে জোর গলায় বলে, তুই এই রুমের মধ্যে আর ঢুকবি না। এরপর টানতে টানতে তাকে নিচে নিয়ে আসে। অনন্যাকে এভাবে নিচে নিয়ে আসতে দেখে সবাই একটু বিচলিত হয়ে পড়ে। উমা দেবী জিজ্ঞাসা করেন, কি হয়েছে নীরু? তুই ওকে এভাবে টানতে টানতে কেন নিয়ে আসছিস? নীরু কারোর কোনো উত্তর না দিয়ে সবার মধ্যে বসে যায় আর কিছু একটা যেন বিচলিত মনে ভাবতে থাকে, যেন অনেক কিছু রহস্য সবার অগোচরে তার মনে গোপন করা আছে। অনন্যা বলে ওঠে, মা, তুমি আমাকে এভাবে ওখান থেকে কেন নিয়ে এলে? মাসিকে ওভাবে রুমের মধ্যেই বন্ধ কেন করে দিলে? অভয়বাবু বলেন, কি হয়েছে দিদিভাই, তুমি এসব কি বলছো? নীরু বলে, ও কিছু না, পুজো ছেড়ে একাই খেলা করছিল, ওই জন্য আমি ওকে একটু বকাবকি করেছি। চল, খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়বি। সেই দিনও রাতে নীরুর কানে ঠিক একইভাবে কিছু অস্পষ্ট কথা ভেসে আসে। আমায় ক্ষমা করে দাও দিদি, আমায় ক্ষমা করে দাও। ঘুমের ঘোরে নীরুকে এইভাবে কথা বলতে দেখে অনির্বাণ জিজ্ঞাসা করে, কি হয়েছে নীরু, কার কাছে ক্ষমা চাইছো? ও কিছু না, আমি স্বপ্ন দেখছিলাম। মহা অষ্টমীতে ঘরে অনেক লোকের আসা যাওয়া, সকলেই অনেক ব্যস্ত। বাড়ির কারোর সাথে আলাদাভাবে কথা বলার সুযোগ পেল না নীরু। ধীরে ধীরে নীরুর মনে ভয়ের মেঘ জমতে শুরু হয়। তবে কি সত্যি আমি সবকিছু হারিয়ে ফেলবো? আমি যে অন্যায় করেছি, আমার শাস্তি কি আমার পরিবারকে ভোগ করতে হবে? এভাবে কেটে গেল আরো দুদিন। আজ বিজয়া দশমী। নীরু অনির্বাণকে বলে, চলো বাড়ি ফিরে যাই। সে কি কথা, তুমি তো এখানে পুজো দেখার জন্য ছটফট করছিলে, আজ এত বছর পর এই বাড়ির পুজো না দেখেই তুমি ফিরে যাবে বলছো? হ্যাঁ, বলছি কারণ তুমি আর অনন্যা এই বাড়িতে থাকলে তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমাদের কাছে সময় নেই, আজই বাড়ি ফিরে যেতে হবে। কি হয়েছে নীরু? বেশ কিছু সময় ধরে লক্ষ্য করছি তোমাকে একটু অন্যরকম দেখাচ্ছে। সবকিছু খুলে বলো আমাকে। সব বলবো তোমাকে আজ, তবে কথা দাও তুমি আমাকে ছেড়ে যাবে না। তোমাকে খামোখা ছেড়ে যেতে যাবো কেন, তুমি বলো না। আগে কথা দাও, তবে বলবো। আচ্ছা, কথা দিলাম, এবার বলো। আজ থেকে 12 বছর আগে
তোমার বিয়ে আমার দিদি অনুপমার সাথে ঠিক হয়েছিল। হ্যাঁ, তারপরেই তো ও আমাদের সকলকে ছেড়ে চলে গেল। ও চলে যায়নি, আমি ওকে না ফেরা দেশে পাঠিয়ে দিয়েছিলাম। মানে? মানে তোমাকে প্রথমবার দেখে আমার পছন্দ হয়েছিল, কিন্তু তুমি দিদির হয়ে যাবে এটা আমার সহ্য হচ্ছিল না। দিদি আমার থেকে অনেক সুন্দর ছিল, তাই তুমি আমাকে কখনোই মেনে নিতে পারতে না। এই ভেবে আমাদের মধ্যে থেকে ওকে সরিয়ে দিয়েছি। সেদিন ছিল বিজয়া দশমী। দিদিকে আমি ইচ্ছা করে পদ্মপুকুরে ছেড়ে দিই। দিদি সাঁতার জানতো না, সবাই সিঁদুর খেলায় ব্যস্ত ছিল, তাই এইদিকে দিদির চিৎকার কেউ শুনতে পায়নি। কিন্তু ও আবার ফিরে এসেছে ওর সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। ছি, নীরু, তুমি আমাকে পাওয়ার জন্য তোমার দিদিকে মেরে ফেললে। মা, তুমি মাসিকে মেরে ফেলেছো? তুমি একজন খুনি। অনির্বাণ ছাড়াও যে অনন্যা আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল, এটা নীরু লক্ষ্য করেনি। অনির্বাণ অনন্যার হাত ধরে বলে, আজ থেকে আমরা দুজন তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। যে নিজের দিদিকে খুন করতে পারে সে দরকারে আমাদেরও মেরে ফেলতে পারে। কিন্তু তুমি তো কথা দিয়েছিলে অনির্বাণ, তুমি আমাকে ছেড়ে যাবে না। তোমার এত বড় অন্যায়ের কথা শুনে আমি কিভাবে তোমার সাথে থাকতে পারি? ওরা রুম থেকে বেরিয়ে যাওয়ার পর নিজে নিজেই দরজা বন্ধ হয়ে যায়। অনুপমার আত্মা তার সম্মুখে এসে বলে, আজ থেকে 12 বছর আগে আমার সাথে যে অন্যায় হয়েছিল তার শোধ আমার পূর্ণ হল। তুই যার জন্য আমাকে মেরে ফেলেছিলিস আর সেই তোকে ছেড়ে চলে গেছে। নীরু, তুই একবার আমাকে বলতে পারতিস তোর ওকে পছন্দ, আমি নিজেই তোদের মধ্যে থেকে সরে যেতাম। সত্যি কখনো চাপা থাকে না। এদিকে অনির্বাণ সকলকে সত্যিটা জানিয়ে অনন্যাকে নিয়ে বিদেশে ফিরে যায়। এরপর দিনের পর দিন একা থাকতে থাকতে মানসিক রোগে আক্রান্ত হয়। মাস 6 পর এক সকালে পদ্মপুকুরে গ্রামবাসীদের ভিড়। পুকুরে এক মহিলার মৃতদেহ ভাসছে। মৃতদেহটি উদ্ধার করে জানা যায় নীরু।